আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটা কাটবেন না। মধ্যরাতে একটা জরুরি সংবাদ আপনাদের দিতেই হচ্ছে, না দিয়ে আর থাকা গেল না। আপনারা জানেন ইতিমধ্যেই যে এনসিপির সাথে পিটার হাসের একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক হয়েছে। তা নিয়ে একটা ব্রেকিং নিউজ আমাদের হাতে চলে আসছে। অবশ্যই সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল আজকে এই 5ই আগস্ট। যেই 5ই আগস্ট বাংলাদেশের এখন ঐতিহ্যবাহী একটা দিন হয়ে গেছে, এবং এই 5ই আগস্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই 5ই আগস্টেই আরও একটা অঘটন ঘটতে যাচ্ছিল এবং যাবে, খুব শীঘ্রই যাবে। এটা ইতিমধ্যে হয়তোবা কনফার্ম হয়ে গেছে। যাই হোক, সেটা হয়েছে কিনা বিস্তারিত ভিডিও চিত্র আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলেন আমরা একটু দেখে আসি যে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের কি বৈঠকটা হলো এবং সেইখানে সর্বশেষ আপডেটটা কি। তো আজকে সারা বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। একদিকে ডক্টর ইউনূস, জঙ্গি ইউনূস জুলাই সনদ ঘোষণা করছে, আর এই জুলাই সনদের যে নায়ক বলা হচ্ছে, জুলাই সন্ত্রাসীরা বিমানে করে কক্সবাজার গিয়েছে হাঁস মিটিং এ, হাঁস খেতে, হাঁস মিটিং এ সেই তথাকথিত কনস্পিরেসি নায়ক পিটার হাসের সাথে মিটিং করার জন্য গোপন অভিসারে গিয়েছে কক্সবাজারে। কিন্তু এই জঙ্গিরা কিন্তু সেটা অস্বীকার করেছে। আমরা প্রথমে দেখাতে চাই তারা যে অস্বীকার করেছে, এবং তারপরে আমরা প্রমাণ দিব। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ। আমরা একটা ফরিদ ভাই প্রথমেই দেখতে চাচ্ছি, এনসিপি শীর্ষ নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক অস্বীকার, পিটার হাসের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে খালেদ সাহেব বলে তারা কক্সবাজারে ঘুরতে গেছেন। তারপরে জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তির দিনে ঢাকায় যখন রাষ্ট্রীয় উদযাপন চলছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ 5 নেতা তখন কক্সবাজারে, সেখানে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রপতি পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক টেলিভিশন খবরে বলা হচ্ছে। এটা হলো একটা বিষয়, এবং এটা যে আমরা কনফার্ম হয়েছি সেটা আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, তাহলে দর্শকের আরো ক্লিয়ার হবে। দেখেন, গোপন মিটিংয়ে এই যমুনা টিভিটা প্রচার করার পরেও কিন্তু বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটা ডকুমেন্টস আমাদের হাতে চলে আসছে। আমরা একটু দেখাতে চাই সেখানে তারা পিটার হাসের সাথে গোপন মিটিং এ গিয়েছে। শেখ ফরিদ, আপনি দেখতে পাচ্ছেন তো? জি 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 দেখতে পাচ্ছি। জি 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 শুধু দেখতে পাচ্ছি না, এদের আমাদের আজকে তো ঈদের দিন। আজকে এরা এখানে কেন, ঢাকায় না থেকে? হ্যাঁ, এই যে দেখেন, আপনার গাড়ি থেকে নেমে তারা ভিতরে ঢুকছে, পুরো স্পষ্ট ভিডিওতে ক্যামেরা রয়ে গেছে। অথচ তারা অস্বীকার করেছে তারা এখানে আসেনি, বা প্রথম তারা অস্বীকার করেছে, পরবর্তীতে বলছে ঘুরতে এসেছে। তো এখন আপনার কাছে যে এই সময় যেখানে জুলাই সনদ দিবে, সেখানে তারা এই পিটার হাসের সাথে বৈঠক, এটার উদ্দেশ্যটা কি, এটা কারণটা কি হতে পারে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ওই যে কি বলবো ভাই, দেশে যা চলতেছে, আমাদের দেশটা এখন তো গণিমতের মাল হয়ে গেছে ভাই। এখন যার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছে, যার যেভাবে ইচ্ছা দাবি করতেছে, যার যা ইচ্ছা তাই করতেছে। প্রথমত এরা অস্বীকার করলো যে এরা মিটিংই করে নাই, কিন্তু যখন তারা ধরা পড়লো তখন তারা কি বলে যে শুধু মিটিং না, তারা বেড়াইতে গেছে। তো বাংলাদেশের জনগণ কি এতই বোকা? মেনে নিলাম বাংলাদেশের জনগণ বোকা, কিন্তু বাংলাদেশের জনগণ কি এতই বোকা তারা এগুলো বুঝবে না? বাংলাদেশের জনগণ কি এরা কেন যে এত বোকা মনে করে, বা কোনো দেশ, কোনো দেশের গোয়েন্দা সংস্থারা এত বোকা যদি মনে করে, তাহলে সেটা ভুল হবে। বাংলাদেশের জনগণ অন্তত এতটুকু বোধ আছে তাদের। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের পিছনে পিটার হাসের কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়ে গেছে, এবং ষড়যন্ত্র অন্যতম নায়ক কিন্তু সে, যে আমেরিকার সাথে বাইডেন প্রশাসনের যে লবিং করে এবং ডোনাল্ড লুর সাথে মিলে বাংলাদেশের রেজিম চেঞ্জের জন্য অন্যতম নায়ক হচ্ছে কিন্তু এই ডোনাল্ড লু, এবং যে কিনা এখন বাংলাদেশে একটা বহুজাতিক কোম্পানিতে, মানে আমেরিকান কোম্পানিতে চাকরি নিয়ে আবার চলে এসেছে বরখাস্ত হওয়ার পরে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে তারা আসলে কোন গোপন অভিসারে গিয়েছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে, কোন ধরনের গোপন অভিসার হতে পারে? এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব, খনিজ সম্পদ, বাংলাদেশের করিডোর, এই সবগুলোর অভিসার চলতেছে এখন। মানে যদি আমরা আঞ্চলিক ভাষায় বলি,
তাহলে ওই যে একটা কথা আছে যে কইলে মায়ে মায়ের খায়, না করলে বাই পা আইঠা খায়। আমাদের দেশের অবস্থাটা হয়ে গেছে এখন এরকম। এই যে এরা এত কিছু করতেছে, এরা মনে করতেছে বাংলাদেশের জনগণ কিছুই বুঝতেছে না। বাংলাদেশের জনগণ খুব বোকা, বাংলাদেশের জনগণের মাথায় বুদ্ধি নাই, বাংলাদেশের সাধারণ মানুষ কিছু বুঝে না, সবই বুঝে। এরা যদি মনে করে যে বাংলাদেশের জনগণ কিছুই বুঝে না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে, যা আপনাকে একটু আগে আমি বললাম। আসলে এরা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা পড়তেছে, এরা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা পড়ে একে একে নিজেদের যে তারা যে একটা বদমাইশি করতেছে, তারা যে একটা কনস্পাইরেসি করতেছে, ষড়যন্ত্রের মধ্যে তারা আছে এবং করতেছে, এটা তারা নিজেরাই ধরা দিয়ে দিতেছে, নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। একটা মানে জি জি জি, চমৎকার বলেছেন। আমরা আরো একটা তথ্য আপনাদেরকে একটু দেখাতে চাই, যেখানে অস্বীকার করা হচ্ছে। দেখেন কত গোপন ভাবে অস্বীকার করছে এবং তার প্রতি উত্তরটা আমরা শুনি। শোনা যাচ্ছে না। জনাব শেখ ফরিদ শুনলেন, তারা এসেছে, কখন এসেছে? পুলিশ এখানে একটা কথা বলতেছে, তারা তো রাজনৈতিক দল, প্রোটোকল দিব না, দিব কেন? কিছু শোনা যায় নাই তো, শুনতে পারেননি না? না না। আচ্ছা, আবার একটু আমরা প্লে করি। আচ্ছা, এখানে উনি বলতেছে যে এই সাংবাদিক ফোন দিয়ে ওনার কাছে জানতে চাইলো যে ওনার কখন এসেছে। আবার আপনি কি শুনতে পাচ্ছেন? অডিও শোনা, আপনার কথা শুনি, কিন্তু ওই যে ভিডিও যেটা অডিও যেটা শোনাচ্ছেন সেটা শোনা যায় না। আপনি কি অডিওটা শুনতে পাচ্ছেন? না না না, আপনার কথা শুনি, কিন্তু যে অডিওটা শোনাচ্ছেন সেটা শোনা যায় না। দর্শক শুনতে পারতেছে কিনা আমি জানি না। আসলে আমরা এখানে শুনতে পাচ্ছিলাম, আপনি পাচ্ছেন না, সেটাই আমি। এই হৃদয়ে অনেক কিছু লিখিত হয়, এই হৃদয় থেকে অনেক দীর্ঘশ্বাস বের হয়, এবং হৃদয় থেকে যে কথাগুলো বের হয়, কখনো কখনো সেই কথার সঙ্গে আপনি একমত না হতে পারেন, কখনো কখনো সেই কথাগুলো একেবারে অবাস্তব হতে পারে, কিন্তু সময়ের বিবর্তনে হৃদয়ের সব কথাগুলো সেখানে ফলে যায়। এই পৃথিবীতে হৃদয়ের যে কথাগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর কথা হলো সাহিত্য, কল্পনা মিশ্রিত গল্প, কিন্তু অনাদিকালে, মহাকালে এ কখনো পুরনো হয় না। 5000 বছর আগে রচিত মহাভারত, প্রাচীনকালে সেই ইলিয়াড ওডিসি, কিংবা ধরুন সেই শাহনামা, কিংবা আমাদের দেশে যে বিষাদ সিন্ধু, মেঘনাদবধ কাব্য, বা যত অন্য ছোট ছোট গল্প কবিতা রয়েছে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তো এই যে জিনিসগুলো, এগুলো হৃদয়ে নিঃসৃত। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, হৃদয়ে নিঃসৃত, কোনো বাস্তবতা নেই। মোর প্রিয়া হবে এসো প্রিয়, মানে সে সবাইকে, ইউনিভার্সাল সবাইকে বলছে মোর প্রিয়া হবে, নারীকে উদ্দেশ্য করে বলছে এসো প্রিয়, দেব খোপায় তারার ফুল। আকাশে তারকাগুলোকে এনে সেই তোমার খোপায় ফুল হিসেবে আমি গুজে দেব। এখন চিন্তা করেন যে কবি যখন লিখেছিলেন এই কথা, তিনি এই তারকারাজির যে সোলার পাওয়ার, ওটাকে তিনি মিন করেননি। বিন্দু বিন্দু জ্বলছে এবং দূরে আকাশে সেটা যে ফুলের মতো প্রভাব বিকরণ করছে, সেটাকে তিনি মিন করেছেন। তো সেই যে প্রিয়াকে সেই তারা গুজে দেবেন, এই লোভে কত প্রিয়া যে কবির প্রেমে পড়ে যায়, বা ওই গান শুনে এখন পর্যন্ত কত মানে প্রেমিকা যে প্রেমে পড়ে যায়, যেটা আপনি 1000 কোটি টাকা বাস্তব সোনা দানা দিয়েও সেটা পারবেন না।
তো এই হলো অন্তর্নিঃসৃত বাণীর মর্মকথা। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের সরকার প্রধান, প্রবল ক্ষমতাধর ব্যক্তি। তার বিদায় নিয়ে কথা বলছি। তিনি চলে যাবেন, কেন যাবেন, কখন যাবেন এবং কিভাবে যাবেন? আপনি একবার চিন্তা করুন তো, এই কথাগুলো কি আপনার মনে আসে না এখন? নাকি আপনি চিন্তা করেন যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন এবং এখন যেভাবে চালাচ্ছেন ওভাবে চলবেন, আর আপনিও তার অধীনে এখন যেভাবে চলছেন ওভাবেই আপনার জীবন চলতে থাকবে? গত 1 বছরে যেভাবে আপনার জীবন ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে আপনার জীবনে, অথবা আপনার জীবনের যে অবনতি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে আগামী দিনগুলোতে আপনার এই কল্যাণ অকল্যাণ, উত্থান বা পতন এটা অব্যাহত থাকবে এবং আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না। যদি আপনি এরকম চিন্তা করেন, অথবা আপনি নিজেকে অমর অবিনশ্বর মনে করেন যে এই পৃথিবী যতদিন আছে আপনাকে থাকবেন, আপনার মনে হচ্ছে যে আমার এই বক্তব্যের পরবর্তী অংশ না শুনলেও কোনো আমার কোনো বেদনা থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এই পৃথিবী পরিবর্তনশীল, এই পৃথিবী অবিনশ্বর নয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন অবিনশ্বর। একটি নির্দিষ্ট কর্ম করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠান এবং সেই কর্ম সম্পাদন হওয়ার পর আল্লাহ তাদেরকে তুলে নেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহামানব প্রেরণ করেন, কখনো কখনো অমানব, রাক্ষস, দানব, জুলুম, অত্যাচারে পরিপক্ক মানুষদেরকে প্রেরণ করেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ফলে এই প্রকৃতিতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সবসময় একটা লীলা খেলা চলে। আমরা এখন কোন লীলা খেলার কবলে আছি সেই বিষয়ে বলার আগে যেটা বলে নেই যে এখানে আমার কোনো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যা বলছি কোনো ম্যালিস নেই, প্রেজুডিস নেই, আমি পুরোটাই আলাপ করব। আপনি কিভাবে সেটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। প্রথমত হলো যে মানুষ যখন আসে তার জন্য যাওয়া বা প্রস্থানটা অনিবার্য হয়ে পড়ে। আপনি যখনই কোথাও আসবেন সেখান থেকে আপনাকে যেতেই হবে। দুনিয়াতে আসলে কবরে যেতে হবে। কোনো গৃহের মধ্যে যদি আপনি মেহমান হিসেবে আসেন সেখান থেকে আপনাকে নিষ্ক্রান্ত হতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়, গলা ধাক্কা খেয়ে, সসম্মানে, কিন্তু আপনাকে সেখান থেকে যেতেই হবে। এরপর আপনি বিদেশে গেলেন, সেখান থেকে আপনাকে ফিরতে হবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স এখন 86 বা 87 বছর, জীবনের একেবারে শেষ প্রান্তে। প্রকৃতি তাকে কখন ডাকবে, মালাকুল মউত তার সমীপে কখন আসবে সেটা নিয়ে তিনি কি চিন্তা করছেন জানি না, কিন্তু আল্লাহর আরশে আযমে তো এটা লিখিত আছে। তো কাজেই প্রকৃতিগতভাবে তার একটা বিদায় হতে পারে রাষ্ট্র ক্ষমতায় থেকে সসম্মানে, মর্যাদার সঙ্গে। এটা তার অন্তর্নিহিত চিন্তার উপর নির্ভর করবে। মূল ব্যাপার হলো আমরা ভুল করি এবং যে মানুষ যত বড় তার ভুল তত বেশি। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ভুল, ভ্রান্তি, অন্যায়, অবিচারের শেষ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত ক্ষমা করে দেন। কিন্তু একটা মানুষ সেই দরিদ্র অবস্থা থেকে একেবারে রাজাধিরাজ যখন হন, মহাবিচারপতি হন, প্রধান বিচারপতি হন, খুব সেন্সিটিভ যে পদগুলো, যার সঙ্গে আল্লাহর নেয়ামত, শুকরগুজারি এবং আল্লাহর আরশে আজিম এর যে সম্পর্ক, একেবারে নিবিড় সম্পর্ক, বিচারকের পদ, রাষ্ট্রপ্রধানের পদ, এই পদগুলো, শাসকের যে পদ, এটা আল্লাহর জাত এবং সিফাতের সাথে সম্পৃক্ত। তো কাজেই এই পদ পদবি ব্যবহার করে যখন কেউ অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন